কি আছে রে ভাই, এটা কেমন কথা বললেন? ছি ছি। শাহরিয়ার ইসলাম, শান্তিদা শহীদ, শান্তিদা শহীদ, এআরএম আবির, তাসিন মাহমুদ, আব্দুল্লাহ বিন ইসমাইল, ইমাদ ভুইয়া, সাগর মন্ডল, সাকিব, সোহান, নাইম হোসাইন, নাইম হোসাইন, হাবিবা, হাবিবা আদবিয়া আছেন, শান্তিদা, শহীদুজ্জামান, সিফাত, ফাত ফয়সাল, প্রমিত, রাশেদুল ইসলাম, হাসান সাবির, ইসমাইল, জিয়াদ মিয়া, ইফাত জাহান, ইফাত জাহান, আবু সুফিয়ান, এমডি আবু সুফিয়ান, কাজী আজমাইনুর, মহিউদ্দিন, জিসান, শ্রাবণ, মিথিলা, ফাহিমউদ্দিন, রাফিজা, সৈয়দ শাহাদাত হোসেন, আরাফাত, এমডি আরাফাত, আশরাফ উদ্দিন, অ্যাটেন্ডেন্স বিষয় না। হ্যাঁ, এটা কেমন কোশ্চেন করলেন? আপনি ড্রপ দিয়ে দিলে পরে কোনো সমস্যা নাই, এর সব থেকে সেফ। এটা লিঙ্কই, লিঙ্ক তো ভুলে গেছি। হ্যাঁ, তাই কি চলে আসে? কি নাম? পরে কি আসছে? নাইম। কেন সাইন ইন করতে বলে কেন? হ্যাঁ পারে, কই আসে? এরকম? তারপর লিঙ্ক কই? এখানে? ও আচ্ছা, পারি না, কি একটা অবস্থা। আমাদের মুখস্থ রয়েছে। দ্বিতীয়টা দিয়ে তো আপনি যেটা দেখেন। তো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? এসআরএস দেখছি, না মনে হয়। এসআরএস এর ল্যাপটপ ছিল লাস্টে, এসআরএস বানানো দেখছি। তারপরে আর হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম দেখছিলাম মনে হয়, না? ইউজ কেস ডায়াগ্রাম বাদ ছিল। ও থিওরিতে পড়াইছে, ও ল্যাবে হচ্ছে বুধবারে করবো। না না না, সমস্যা নেই। ইউজ কেস তো করেই ফেলছে, দেখাই ফেলছে না, ওটা তো ইজি। হবে হবে, হবে হবে। রাখছে কেন? তাই মনে হয়। ওকে, তো
আজকের টপিক হইতেছে সিস্টেম প্রসেস এন্ড ডেটা মডেলিং। ওকে, এটা হচ্ছে আজকের টপিক। আজকে আমাদের তিনটা টপিক, প্রসেস মডেলিং আর হচ্ছে ডিএফডি। ইআরডিটা হয়তো বা কভার করতে পারি নাও পারি, দেখা যাক টাইমের উপরে। লাস্ট ক্লাস আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। লাস্ট থিওরিতে মনে আছে আমাদের একটা অ্যাক্টর আঁকতে হইতো, আজমানুরকে আঁকছিলাম মাথা দিয়ে, একটা দাগ দিছিলাম, হাত দিছিলাম, পা দিছিলাম, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছিলাম আমাদের ইউজ কেস ডায়াগ্রাম। তো এতটুকু পর্যন্ত আমরা কাজ করছিলাম, যেখান থেকে আমরা জানতাম যে আমাদের ইউজাররা কি করতে চাচ্ছে, কি কি ফাংশনালিটিস গুলো ছিল, সেই জিনিসগুলো আমরা আসলে ইউজ কেস থেকে জানতাম। আজকে আমাদের টার্গেট হতেছে ডিএফডি বানানো, যেটা ডেটা ফ্লো ডায়াগ্রাম বলি। যে এটা ডিফাইন করতেছে যে সিস্টেমের ভিতরে আমরা ঢুকতেছি। এতদিন তো আমরা ইউজারের পার্সপেক্টিভে দেখতেছিলাম যে অ্যাক্টর হচ্ছে এটা করবে, ঠিক আছে? এখন অ্যাক্টর ভিতরে আসলে কিভাবে কাজ করবে সেটাকে আসলে আমরা দেখবো। সিস্টেমের ভিতরে আমরা আজকে ঢুকবো যে ডেটাটা কিভাবে কাজ করতেছে, কিভাবে প্রসেস হচ্ছে, ঠিক আছে? আর ইআরডি যেটা আমরা লাস্টে দেখবো সেটা হচ্ছে ইআরডি ডায়াগ্রাম, যেটা আপনারা ডেটাবেস ডিজাইন যারা করছেন অথবা করবেন তারা অনেকটা দেখছেন হয়তোবা। তো ইয়ারডিতে আমি একটু ফোকাস কম দিব, যেহেতু এটার জন্য ডেডিকেটেড একটা ক্লাস আছে ইয়ারডিতে। তো ইয়ারডিতে ডেটাটা কি হবে, ডেটাবেজে ডেটা কিভাবে সেভ হবে, সেই স্ট্রাকচারটা কিভাবে বানাইতে হবে, কিভাবে বুঝবো, সেই জিনিসটা আসলে আমরা এখানে দেখবো আর কি। তো এটা হচ্ছে টপিক, একটা ডিএফডি আর একটা ইয়ারডি। বুঝে গেছে? তো এখন আসি হচ্ছে আমাদের মডেলিং, প্রসেস মডেলিং। প্রসেসটা কি? প্রসেসটা হইতেছে যে একটা এক্সিকিউশন কিভাবে হচ্ছে। যে আমরা কি করলাম, আমরা চেক আউট করতে যাচ্ছি, ই কমার্সের ক্ষেত্রে আমরা চেক আউট করি। ইউজার ফর্ম ফিল আপ করে, প্রোডাক্ট সিলেক্ট করে, চেক আউটে ক্লিক করে, তারপর চলে গেল। এটা তো আমরা ইউজার বিহেভিয়ার থেকে দেখতেছি। তো এই যে ইউজার একটা ফর্ম পাস করতেছে যে আমার নাম এটা, আমার অ্যাড্রেস এটা, এখানে কুরিয়ার হবে। তো এই যে একটা ডেটা প্রোভাইড করলো, এই ডেটাটা তো আমি যখন চেক আউটে ক্লিক করলাম, ভিতরে বিভিন্ন কিছু চেক হয়ে হয়ে ভিতরে যে ডেটা সেভ হচ্ছে। এই যে প্রসেস একটা, যে আমার প্রথমে এই এটা কি বলে, মনে করেন এটিএম এর কথা যদি চিন্তা করি, এটিএম এ আমার প্রথমে ভেরিফাই পিন করতে হবে, টাকায় আসছে কিনা চেক করতে হবে, ভিতরে যে পাস প্রসেস গুলা, এই জিনিসগুলাকে আমরা বলতেছি যে প্রসেস মডেলিং। যে এই জিনিসটা কিভাবে পাস হবে, প্রথমে আমি ভেরিফাই পিন করব নাকি প্রথমেই টাকা দিয়ে দিব, এটা তো করা যাবে না। যখন ইউজার পিন দিল যে আমি টাকা চাই, তা আমার অনেকগুলো প্রসেস আছে, যে পিন সঠিক কিনা, আমার টাকা অ্যাভেলেবল আছে কিনা, সিস্টেমে টাকা আছে কিনা, এক্সেট্রা অনেকগুলো প্রসেস আছে। তো লাস্টে শুধুমাত্র পিন দিলাম, টাকা চলে আসলো, এটা তো আমার প্রসেস না। তো এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি এই প্রসেস মডেলিং। যে আমরা কিভাবে একটা সিস্টেম কাজ করতেছে, হাউ দ্য সিস্টেম ওয়ার্কস ইন্টারনালি, সেটা হইতেছে আমরা এই প্রসেস মডেলিং এর মাধ্যমে দেখবো, ঠিক আছে? এবং এটাকে ভিজুয়ালাইজ করে দেখবো, ডায়াগ্রাম আঁকার মাধ্যমে। ওই যে অ্যাক্টর ট্যাক্টর যেভাবে আঁকছিলাম ইউজ কেস, সেরকম ভাবে এইটার ক্ষেত্রে কিভাবে আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারি সেটা দেখবো। বা এই যে ডাটা মুভমেন্ট, যে একটা সিন থেকে আরেকটা সিনে, বা এই যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে মুভ করতেছে, ওয়ার্ক ফ্লোটা যে মুভ হইতেছে, এইটা কিভাবে ডেটাটা মুভ হচ্ছে, কি ডেটা মুভ হচ্ছে, এই জিনিসটাকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। এটাকে আমরা বলতেছি প্রসেস মডেলিং। ক্লিয়ার? তো আজকে হচ্ছে আমরা সিস্টেমের ভিতরে ঢুকবো আর কি। তো এটার একটা পার্ট হচ্ছে ডিএফডি, যেটাকে বলতেছি ডেটা ফ্লো ডায়াগ্রামস। ডেটা ফ্লো করতেছে, ডেটা মানে হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতেছি ইউজার থেকে, সেই জিনিসগুলো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, সেটা ডায়াগ্রামটাই হচ্ছে এটা। তো এইখানে আমাদের একটা কনসেপচুয়াল ফ্লো মডেল দেওয়া আছে। এটা হচ্ছে এক্সটার্নাল সোর্স, যেখান থেকে আমার ইনপুট আসতেছে, সেটা ইউজার হইতে পারে, পেমেন্ট গেট মেথড হইতে পারে, ব্যাংক হইতে পারে, যে কোনো কিছু যেখান থেকে আমার ডেটা আসতেছে। দেন হইতেছে একটা প্রসেস, আমি ভিতরে কিছু কোড টোড লিখছি, বা কিছু একটা ফাংশনালিটি আছে যেটা আমাদের লিখতে হবে। এবং এই ডেটাটা প্রসেস হওয়ার পরে আমার কি হচ্ছে, সেভ হচ্ছে কোন একটা ডেটাবেজে, কোন একটা টেবিলে, কোন এক জায়গায় সেভ হচ্ছে। তো ইউজার আমাকে কোন একটা ডেটা প্রোভাইড করতেছে, এটা ইনপুট হিসেবে। দেন এটা আমি ডেটাবেজে সরি প্রসেস করতেছি, ডেটাটা নিয়ে কোনো কিছু কাজ করতেছি, ক্যালকুলেশন করতেছি, ভ্যালিডেশন করতেছি, হোয়াটএভার কিছু না কিছু করতেছি এই ডেটাটাকে। এবং তারপর এটাকে সেভ করতেছি। আবার কোনো কোনো সময় আমরা ডেটাটা ডেটাবেস থেকে আবার প্রসেস মানে রিটার্ন করে নিয়ে আসি ইউজারকে দেখানোর জন্য, আবার রিটার্ন করেও নিয়ে আসি, ডেটাবেস থেকে নিয়ে আসি। একবার ডেটাবেসে পাঠাই, আবার ডেটাবেস থেকেও দেখার জন্য নিয়ে আসি। তো এইটাকে হচ্ছে একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম আমরা বলি, যে কিভাবে একটা ডেটা ফ্লো করতেছে।
এটা চারটা মেইন কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। এক্সটার্নাল এন্টিটি কারা? যারা হইতেছে ডেটা প্রোভাইড করবে। মনে করেন স্টুডেন্ট, অ্যাডমিন বা পেমেন্ট গেটওয়ে, যে কোনো কিছু আর কি, যারা আমাদেরকে মেইনলি ডেটাটাকে প্রোভাইড করতেছে, ইনপুট দিতেছে, সিস্টেমে ইনপুট প্রোভাইড করতেছে, তাদের এই ডেটা ফ্লো ডায়াগ্রামে তারা হচ্ছে মেইন পার্ট। কারণ ইনপুট না আসলে আমার এটা কোনো প্রসেস হবে না। তো দ্যাটস ওয়াই এক্সটার্নাল সোর্স বলি তাদেরকে, অথবা এক্সটার্নাল এন্টিটি আমাদের তাদেরকে বলি। এরপর হচ্ছে ট্রান্সফর্ম প্রসেস। ডেটাটা আমার কাছে আসলো, এই ডেটাটাকে আমরা নিয়ে কাজ করি। আপনি ক্যালকুলেটরে ওয়ান চাপ দিলেন, প্লাস দিলেন, টু দিলেন, ঠিক আছে, এই যে ইকুয়ালে ক্লিক করলেন, কি হইতেছে? আমার একটা প্রসেস হইতেছে। এই যে ওয়ান প্লাস টু ইকুয়াল টু দিলেন, এটা একটা ডেটা, এই ডেটাটা আমরা কি করতেছি? প্রসেস করতেছি। ওয়ান এবং যোগ, ওয়ান প্লাস টু যোগ করে কিছু একটা ইউজারকে দেখাইতে হবে। কোনো একটা কাজ আমার হচ্ছে, একটা প্রসেস হচ্ছে ভিতরে, যে তিন ইউজারকে দেখাবো, সেটাই হচ্ছে আমার ট্রান্সফর্ম প্রসেস। তো এই প্রসেসটাকে আমরা হচ্ছে বিভিন্ন নাম্বারিং দিয়ে দেখি। এই নাম্বারগুলো আমরা পরে দেখবো যে কিভাবে আসলে নাম্বারিং করতে হয়। তো এইটা হচ্ছে মেইন পার্ট। আর অ্যারো দিয়ে আমরা অ্যারো দিয়ে আমরা ডেটার ফ্লো মুভমেন্টটা দেখি, যে ডান থেকে বামে যেতেছে, এইখান থেকে এখানে যাইতেছে, যেদিকে যাচ্ছে ডেটাটা, এই মুভমেন্টটা আমরা এই ডেটা এই অ্যারোর মাধ্যমে, ডিরেকশনাল অ্যারোর মাধ্যমে দেখাই, যেদিকে অ্যারো যাচ্ছে সেদিকে ডেটাটা যাচ্ছে। আর ডেটা স্টোর হচ্ছে ডেটাবেজ হইতে পারে, ফাইল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেখানে আমার ডেটাটা স্টোর হইতেছে, ডেটাটা এখান থেকে এই ডাইরেকশনের মাধ্যমে যে এই ডেটাটা কোথায় যে স্টোর হইতেছে। তো সাধারণত এক্সটার্নাল এন্টিটি গুলাকে আমরা এরকম রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপে আঁকি, যে এইটা হচ্ছে রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপ, দেখলে বুঝবো এটা একটা এন্টিটি, এখান থেকে ডেটা আসতেছে। সার্কেল মানে হচ্ছে প্রসেস, এটা মানে বুঝাচ্ছি যে একটা মেথড বা এখানে কোনো কিছু ডেটাটাকে নিয়ে প্রসেস হচ্ছে। এবং এই অ্যারো মানে হচ্ছে এইভাবে এই দিক থেকে ডেটাটা যাচ্ছে, এইখান থেকে এইখানে ডেটাটা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ডেটাবেস। এইটা এই দাগ, দুইটা দাগ মানে বুঝবো হচ্ছে যে দুইটা দাগ মানে হচ্ছে এখানে হচ্ছে ডেটাবেস। এটা ডেটাবেস যে কোনো কিছু হইতে পারে, ফাইলও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এটা হচ্ছে, তো এই মেইন চারটা কম্পোনেন্ট আমার প্রয়োজন। যদি আমি ডিএফডি আঁকতে চাই, ডিএফডি ড্র করতে চাই, আমাকে এই চারটা জিনিস সম্পর্কে আমার জানতে হবে। কার কোনো কনফিউশন আছে চারটা জিনিস নিয়ে? তো এই কথাগুলো এখানে বলা আছে যে এক্সটার্নাল এন্টিটি বা সোর্সটা কি, এটা আমাদের ডেটা প্রোভাইড করতেছে, এটা কারা? এটা কাস্টমার হতে পারে, সার্ভারও হতে পারে, কোনো একটা ডিপার্টমেন্ট হতে পারে। আমি যে অ্যাঙ্গেল থেকে দেখবো সেই অ্যাঙ্গেলের লোকজন হচ্ছে যারা আমাদেরকে ডেটা প্রোভাইড করতেছে। এই হচ্ছে যে হোয়াট ডাটা দে সেন্ড অর রিসিভ। কেউ ডেটা সেন্ডও করতে পারে অথবা রিসিভও করতে পারে। এটা হচ্ছে প্রসেস, যে আমরা কোন প্রসেসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে এই ডেটাটা আসলো, এই ডেটাটা কোন প্রসেসে কাজ করবে। তো এটাকে একটা নেমিং কনভেনশন আছে, আমরা বলি যে ভ্যালিডেট কার্ভ, ক্যালকুলেট ট্যাক্স, এইরকম নাউন, ভার্ব প্লাস নাউন, এইভাবে হচ্ছে আমরা নেমিং কনভেনশনটা করি। জাস্ট আমরা প্রসেস বলি না, জাস্ট আমরা কার্ড ইনফরমেশন বলি না। আমাদের যে টাস্কটা, যে আমরা ভ্যালিডেট কার্ড করতে চাচ্ছি, ক্যালকুলেট ট্যাক্স করতে চাচ্ছি, এইভাবে ভার্ব প্লাস নাউন দিয়ে একটা নেমিং কনভেনশন আমরা ফলো করি লেখার ক্ষেত্রে, যে এই প্রসেসটা আমরা করতে চাচ্ছি। প্রত্যেকটা প্রসেসের একটা ইউনিক নাম্বার আছে, সেটা 1.0, 2.0, 1.1, এরকম একটা নাম্বারিং ফরম্যাট আছে, যেটা দেখে আমরা আসলে বুঝি যে কোন প্রসেসের কাজ চলতেছে, কিভাবে চলতেছে। এই জিনিসটা আমরা একটু পরে ডিটেলসে দেখবো, যে কিভাবে এই নাম্বারিং করতে হয় বা ডায়াগ্রাম আঁকতে হয়। এটা হচ্ছে ডেটা মুভমেন্ট, যেটা বললাম যে একটা ডেটা আসতেছে। তো এই নেমিং কনভেনশনটা কি, যে আমার একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ডেটা যাওয়ার ক্ষেত্রে আমরা বলি যে অর্ডার ডিটেলসে ডেটা আসতেছে, আমরা বলি পেমেন্ট ইনফরমেশন আসতেছে, ইউজার ইনফরমেশন আমার কাছে আসতেছে। তো এই যে ডেটা মুভমেন্ট যেটা হচ্ছে, সেই ডেটা মুভমেন্ট গুলোকে আমরা সাধারণত নাউন বা নাউন ফ্রেজ দিয়ে বলি, যে কোন ডেটাটা আমার কাছে আসতেছে, অর্ডার ডিটেলস, ইউজার ইনফরমেশন, কার্ডের ইনফরমেশন, হোয়াট এভার, এইটাকে আমরা এইভাবে বলি। বুঝে গেছে? আর কোনো কনফিউশন? লাস্ট ওয়ান হচ্ছে ডেটা স্টোর। তো ডেটা স্টোরের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ডেটা থাকে, যে এটা ইনকামিং ফ্লো অথবা আউটগোয়িং ফ্লো। ইনকামিং মানে হইতেছে আমরা বুঝাই যে আমার এটাকে আপডেট করতে হবে অথবা রাইট করতে হবে, ইনসার্ট অথবা আপডেট করতে হবে। যদি কখনো আমাদের অ্যাড করতে হয়, আপডেট করতে হয়, মডিফাই করতে হয়, সেই ক্ষেত্রে ডেটা স্টোরের দিকে ডেটাটা আসতেছে বোঝায়। আর আউটগোয়িং ফ্লো মানে হইতেছে ডেটাবেস থেকে যাচ্ছে, যাওয়া মানে হইতেছে আমি রিট্রিভ করতেছি, কোন একটা কুইরি করা হয়েছে, যেটা ডেটাবেস থেকে যাচ্ছে, এরকম কিছু বোঝায়। তো এটাকে আমরা সাধারণত স্টুডেন্টস এর ডেটা বলি, ইনভয়েসেস বলি, ইনভেন্টরি বলি, এটা পুরাল ফরম্যাটে বলি, যে স্টুডেন্টস এর ডেটা যাচ্ছে বা স্টুডেন্টস এর ডেটা আসতেছে, এরকম আমরা সাধারণত বলে থাকি। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? তো এই হচ্ছে কোর কম্পোনেন্ট।
তো সবার প্রথমে হইতেছে আমাদের কনটেক্সট ডায়াগ্রাম সম্পর্কে জানতে হবে, যে আমরা একটা ডায়াগ্রাম ডিএফডি এখন আঁকতে যাচ্ছি। ডিএফডির ফার্স্ট পার্ট হইতেছে কনটেক্সট ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি লেভেল জিরো। লেভেল জিরো হচ্ছে হাই লেভেলে বলি। আমরা যখন গুগল ম্যাপ ওপেন করি, গুগল ম্যাপ ওপেন করলে পরে আমাদেরকে সবার প্রথমে একটা কান্ট্রি ভিউ দেখায় না, বা একটা বড় একটা কান্ট্রি দেখায়। তারপর আমরা জুম করতেছি, জুম করতে করতে আস্তে আস্তে সিটি ভিউ, ইউনিভার্সিটি, এরকম চলে আসে। তো একদম উপরের যে ভিউটা, সবার উপর থেকে যেটা দেখি, ওপেন করলাম একদম উপরের থেকে দেখলাম যে ও আচ্ছা আমরা বাংলাদেশে আছি, আইটি ডিটেলসে যাই, ও আচ্ছা আমরা ঢাকায় আছি, আইটি ডিটেলসে যাই, আচ্ছা তেজগাঁতে আসলাম। এবং যত ডিটেলসে যাব তত আমরা ভিতরে ঢুকতেছি, তত লেভেল বাড়তেছে। তো এক লেভেল জিরো মিনস হচ্ছে একদম উপরের লেভেল থেকে দেখতেছি, যে আমরা ওই যে যখন উপর থেকে দেখতেছি, কান্ট্রি ভিউ থেকে দেখতেছি, যে আমাদের একটা এক্সাম্পল হচ্ছে কাস্টমার এটিএম সিস্টেম ইউজ করতেছে, একটা কাস্টমার এটিএম সিস্টেম ইউজ করতেছে। সেই এটিএম সিস্টেমের ডেটাটা কোথা থেকে আসতেছে? ব্যাংক সার্ভার থেকে আসতেছে, একদম উপর থেকে আসতেছে। তো এটিএম সিস্টেমের ভিতরে কিন্তু কাজ হচ্ছে, এটিএম সিস্টেমের কার্ড ভ্যালিডেট করতেছে, পিন ভেরিফাইড করতেছে, ক্যাশ উইথড্র করতেছে, এটা কিন্তু ভিতরের প্রসেস। তো আমরা একদম উপরের থেকে যদি দেখি সিস্টেমটাকে, সেটাকে এভাবে বলি যে কাস্টমার এটিএম সিস্টেম থেকে ব্যাংক সার্ভারে ডেটাটা পাইতেছে, বা ডেটাটা নিয়ে আসতেছে ব্যাংক সার্ভার থেকে। তো এই লেভেল জিরো হইতেছে, সেটাকে আমরা বলছি, সেটাকে হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম। একদম উপরের লেভেল থেকে যদি চিন্তা করি, একদম হাই লেভেল কথা, যে কাস্টমার চেক আউট করতেছে, চেক আউট করে এই অর্ডারটা প্লেস করলো, এটা তো হাই লেভেলের কথা। সেটাকে হচ্ছে বলতেছি কনটেক্সট ডায়াগ্রাম। যদি আমরা এর ভিতরে ঢুকি, যে আমাদের কার্ডটা ভ্যালিডেট করতে হচ্ছে, ট্রানজাকশনটা প্রসেস করতে হইতেছে, অ্যাকাউন্ট ডেটাবেসটা আপডেট করতে হইতেছে, এইগুলো হইতেছে ভিতরের কথা। যে আমরা যখন প্রসেসটা নিয়ে কাজ করতেছি, প্রসেস সিস্টেমের ভিতরে যে প্রসেস গুলো নিয়ে কাজ করতেছি, এটার ভিতরে যখন যাব, সেগুলো হচ্ছে লেভেল ওয়ান, লেভেল টু, এরকম করে ডিটেলসে যাইতে থাকবে। যত ভিতরে যাব, তত লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। তো একদম প্রথম পার্ট হতেছে আমাদের কন্টেক্সট ডায়াগ্রাম, দেন হইতেছে ডিটেলড ডিএফডি। তো সবার প্রথমে আমাদের কন্টেক্সট ডায়াগ্রামটাকে আঁকতে হবে। বুঝে গেছে? তো কন্টেক্সট ডায়াগ্রামে কখনো ডেটাবেস থাকে না, কন্টেক্সট ডায়াগ্রামে শুধু হাই লেভেলের কথা থাকে। এই যে কন্টেক্সট ডায়াগ্রাম, সেটা হচ্ছে লেভেল জিরো। এটা হচ্ছে ব্ল্যাক বক্স ভিউ বলি আমরা। পুরা সিস্টেমটাকে আমরা একটা সিঙ্গেল প্রসেস হিসেবে চিন্তা করি, যে এটিএম সিস্টেম এটা আমার একটা পুরা একটা সিস্টেম। এটিএম সিস্টেমের মধ্যে আমার ক্যাশ উইথড্র আছে, ইউজার ইনফরমেশন আছে, ব্যালেন্স আছে, অনেক কিছু আছে। কিন্তু এই পুরা সিস্টেমটাকে আমরা বলতেছি যে একটা প্রসেস, পুরাটাই একটা প্রসেস। তো এটার সাথে ইন্টারেক্ট করতেছে কে? কাস্টমার। এই যে এটা প্রোভাইড করতেছে কে? ব্যাংক সার্ভার। তো কাস্টমার কার্ড ইনফো বা পিন দিতেছে এটিএম সিস্টেমে, এই এটিএম সিস্টেম ব্যাংকের সার্ভারে ট্রানজাকশনের রিকোয়েস্ট পাঠাইলো, দেন হইতেছে ব্যাংক সার্ভার অথরাইজেশন দিল, সে সিস্টেমটা কি করতেছে, তাকে একটা ক্যাশ অথবা রিসিভ প্রোভাইড করলো। একদম হাই লেভেলের একটা কথা বললাম, যে এখান থেকে এখানে ডেটা যাচ্ছে, এই ডেটাটা এখানে গেল, আবার এখানে রিটার্ন হয়ে এখানে কাস্টমার কাছে ব্যাক আসলো। এটার ভিতরে কোনো কথাবার্তা কিন্তু নাই। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলতেছি জিরো, একদম জিরো, লেভেল জিরো। দ্যাটস আমরা এটাকে বলতেছি, এই জিরো দেখলে বুঝবো এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, যে একদম উপরে হাই লেভেলের একটা ডায়াগ্রাম আমরা দেখতেছি। ঠিক আছে? হুম, হ্যাঁ, প্রসেস এটা একদম ফার্স্ট পার্ট। আমাদের ডায়াগ্রামের কোন একটা প্রসেসের সিস্টেমের ফার্স্ট পার্ট হচ্ছে ডিএফডি। আঁকতে গেলে আমাদের লেভেল জিরো বা কনটেক্সট ডায়াগ্রাম বলে আমাদেরকে এটা আঁকতে হবে। এখন এই লেভেল জিরো দেখে বুঝলাম যে আচ্ছা, কাস্টমার ব্যাংক সিস্টেমে, এটিএম সিস্টেমে ইন্টারেক্ট করতেছে। এখন আমরা এটিএম সিস্টেমের ভিতরে ঢুকবো, যে ঠিক আছে, উপর থেকে দেখলাম এটিএম সিস্টেম এভাবে কাজ করতেছে, আচ্ছা কাস্টমার টাকা দিচ্ছে, এটিএম সিস্টেম টাকা ব্যাক করতেছে। এখন আমি এটিএম সিস্টেমের ভিতরে ঢুকতে দেখতেছি। এতটুকু ক্লিয়ার? কার কোনো কনফিউশন কন্টেক্সট ডায়াগ্রাম নিয়ে? কন্টেক্সট ডায়াগ্রাম হচ্ছে লেভেল জিরো। এখন হচ্ছে লেভেল ওয়ান, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, যত লেভেল যাইতে পারবেন যাবেন আর কি। তো কন্টেক্সট লেভেলটা বললামই, যেটা হইতেছে প্রথম পার্ট। তো এই যে ফুড ডেলিভারি, যদি আমাদের একটা কন্টেক্সট থাকে, যে ফুড ডেলিভারি একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমি যদি যাই, এখানে অনেকগুলো প্রসেস থাকতে পারে। একটা হইতেছে অর্ডার, একটা পেমেন্ট, একটা ডেলিভারি। এগুলো হইতেছে ভিতরের ফাংশন গুলা, যে এই সিস্টেমের কি কি ফাংশনালিটি গুলো আছে। অর্ডার একটা ফাংশনালিটিস, পেমেন্ট একটা ফাংশনালিটিস, ডেলিভারি আরেকটা ফাংশনালিটি। তো এইটাকে নাম দিব কি? অর্ডারের ক্ষেত্রে একটা নাম দিলাম ওয়ান, পেমেন্টের ক্ষেত্রে নাম দিলাম টু, ডেলিভারির ক্ষেত্রে নাম দিলাম থ্রি। সাধারণত সিকোয়েন্সুয়ালি আমরা বলি। ঠিক আছে, যে অর্ডার দিলো, তারপর পেমেন্ট করলো, তারপর ডেলিভারি পাবে, এক দুই তিন, একটা নাম্বার আমরা প্রোভাইড করি। তো সেকেন্ড পার্টে গেলেই আমরা কি করতেছি, এটাকে 1.0 নিয়ে আসছি, 2.0 নিয়ে আসছি, 3.0 নিয়ে আসছি। বুঝে গেছে?
এরপরে কি হয়, এই পার্টটাই ডেটাটা কোথা থেকে আসতেছে, ডেটাটা মনে করেন আমি অর্ডারের কথা চিন্তা করি, এই অর্ডারের পরে কি হবে, ডেটাটা ভ্যালিডেট হবে, ভ্যালিডেট হয়ে সেভ হবে, যদি আমরা আপডেট করতে চাই আপডেট করতে পারি, আবার ভ্যালিডেট থেকে আপডেটও করতে পারি। তো এটা হচ্ছে আমার ডেটাবেস। এই এই যে ফাংশনটা আসলে কিভাবে কাজ করতেছে সেটা এখানে ডিফাইন করতেছে, ডেটাবেসের সাথে কিভাবে আমার লিঙ্ক, এই প্রসেসটা ডেটাবেসের সাথে কিভাবে লিঙ্ক হইতেছে সেটাকে আমরা বলতেছি লেভেল ওয়ান এর ফ্লো বা ডেটাবেসের সাথে কানেক্টিভিটি। বুঝে গেছে? তো এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে বোঝা যাবে আরো ক্লিয়ার। তো যেটা আমরা ছিলাম একটু আগে যে এটা হচ্ছে লেভেল জিরো ডিএফডি এটিএম সিস্টেমে, যে আমরা একটা কার্ড ইনফরমেশন দিতেছি, ট্রানজাকশন ডিটেলস দিতেছি, ব্যাংক সার্ভার এটা ব্যালেন্স ইনফরমেশন দিতেছে অথবা ক্যাশ রিসিট বা স্ট্যাটাস দিতেছে আর কি। তো এটা হচ্ছে লেভেল জিরো গেল। যদি এটার পরের ধাপে যাই আমরা, এই এটিএম সিস্টেমটাকে আমরা কি করছি, আরো ভাগ করছি। এইটা হচ্ছে এটিএম সিস্টেম, এটা একটা বক্স। এই মেইন বক্সের মধ্যে আমরা বলতেছি যে অথেন্টিকেট ইউজার, এটা একটা ফাংশনালিটি, এটা নাম দেওয়া হলো 1.0। তারপর আরেকটা ফাংশনালিটি দেওয়া হলো যে ক্যাশ উইথড্রল, একটা ফাংশনালিটি, এটা নাম দেওয়া হলো 2.0। আবার একটা ফাংশনালিটি চেক ব্যালেন্স, এটা নাম দেওয়া হলো 3.0। যতগুলো আপনার প্রসেস আছে, ফাংশন আছে, সব কয়টাকে আপনার এটার ভিতরে লিখতে হবে। এবার আপনার কাস্টমারের সাথে এই প্রসেসটা কিভাবে ইন্টারেক্ট করতেছে সেইটা হইতেছে আপনাকে ড্র করতে হবে। লাইক কাস্টমার কি করতেছে, কার্ডের পিন দিতেছে, এটা এই অথেন্টিকেট ইউজারের যেই মেথডটা আছে বা ফাংশনালিটিটা আছে সেখানে গেল, সেটা ডেটাবেস থেকে অথেন্টিকেশনটা ভেরিফাই করতেছে যে এই ডেটাটা কি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে সে কাস্টমারকে অথেন্টিকেট ডিটেইলসটাকে ফেরত দিতেছে। তো এই যে ডেটাটা কি হলো, কার্ড এন্ড পিন হচ্ছে ডেটা, যে ডেটাটা এই প্রসেসের মধ্যে গেল, এই প্রসেসটা ডেটাবেসের সাথে কমিউনিকেট করলো, সিমিলারলি আবার এই ডেটাটা কি করলো, আউটপুট হিসেবে এঁকে দিল, এবং সে একটা রিটার্ন হিসেবে তাকে অথেন্টিকেশন ডিটেইলসটাকে ফেরত দিল। তো এই ডেটা যে ফ্লোটাকে আমরা বলতেছি, এটাকেই বলতেছি আসলে ডিএমডি। ডেটাটা এখান এইখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে ফেরত আসলো, ইউজারের সাথে একটা ইন্টারাকশন যে হইলো, এটাই হচ্ছে ডিএমডি। সিমিলারলি ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেও আমরা একটা অ্যামাউন্টের রিকোয়েস্ট করতেছি, তারপরে ব্যাংক যদি যেটা চেক করে দেখতেছে যে হ্যাঁ এটা হইতেছে অ্যাকাউন্টটা ভ্যালিড বা অ্যাকাউন্টে টাকা পয়সা আছে, এই অ্যাকাউন্টের টাকা পয়সা থাকলে পরে তাকে আমরা ক্যাশ অথবা রিসিট প্রোভাইড করতেছি। এই যে ডেটাটা চলে গেল, আবার ডেটাটা এই প্রসেসের মাধ্যমে এখানে ব্যাক আসলো। সিমিলারলি যদি চেক ব্যালেন্স করতে চাই, একইভাবে ডেটাটা এখানে গেল, আবার এখান থেকে এখানে ফেরত আসলো। এই যে আমরা প্রসেসটাকে ভাঙলাম, এটিএম সিস্টেমটাকে এখন আমরা কি করলাম, তিনটা ভাগে ভাগ করে ফেলছি। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি লেভেল ওয়ান। এখন আমরা চাইলে অথেন্টিকেট ইউজারটাকে আরো ভাঙতে পারি, সেটা হয়ে যাবে 1.1, 1.2, 1.3। আবার যদি ক্যাশ উইথড্রলটাকে আরো ভাঙি, তাহলে সেটা 2.1, 2.2, 2.3। ক্যাশ উইথড্রলের অনেক প্রসেস আছে, যখন আপনি ক্যাশ উইথড্রলের ভিতরে ঢুকবেন তখন আপনার কাছে অ্যামাউন্ট আসলো, তখন আপনি চেক করবেন যে এটার অ্যাকাউন্ট আছে কিনা, এক্সিস্ট করে কিনা, অ্যামাউন্টটা অ্যাভেলেবল আছে কিনা, ব্যাংকে টাকা অ্যাভেলেবল আছে কিনা। এগুলো হইতেছে প্রসেস, প্রসেস করার পরে দেন হইতেছে আপনি আবার রিটার্ন করবেন যে হ্যাঁ টাকা সবকিছু অ্যাভেলেবল আছে, তাকে আমি টাকাটা উইথড্র করতে দিতেছি। সো এইটা হইতেছে, এইভাবে করে আমরা যতদূর ভাঙবো তত লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে এটা হচ্ছে লেভেল টু, যে 2.1, যে ক্যাশ উইথড্রল যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আরো ভাঙা হয়েছে। এটিএম সিস্টেম থেকে উইথড্রল সিস্টেমে আসলাম, উইথড্রল ক্যাশ থেকে আমরা এটাকে আরো ভাঙলাম, ভিতরে গেলাম। তো আবার সিমিলারলি কাস্টমার কি করতেছে, ভেরিফাই ফান্ড করতেছে, ডেটাবেস থেকে চেক করা হচ্ছে তার ব্যালেন্স আছে কিনা, যদি ব্যালেন্স অ্যাভেলেবল থাকে তার অ্যাকাউন্টটা ডিডাক্ট করা হইতেছে, যে অ্যামাউন্টটা অ্যাভেলেবল আছে, দেন তাকে কি করা হইলো, ক্যাশটাকে তার কাছে দেওয়া হইলো, ডিসটেন্স ক্যাচ করা হইলো এবং রিসিপ্টটা তো তাকে প্রিন্ট করে দেওয়া হইলো। তা আরো ভিতরে আমরা গেলাম। তো এটা হচ্ছে লেভেল টু। তো আপনি যদি আরো ভিতরে যাইতে চান, ভেরিফাই ফাংশন ভিতরে ঢুকতে চান, তাহলে এটা আরো ভিতরে ঢুকবেন, 2.1.1 হয়ে যাবে, 2.1.2 হয়ে যাবে। যত ভিতরে যাবেন তত লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝে গেছে কারো কোনো কনফিউশন? সিমিলারলি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। একটা মেম্বার, এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, যেটাকে আমরা বলতেছি লেভেল জিরো। এটা পুরা সিস্টেমটাই হইতেছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। একটা মেম্বার বুক রিকোয়েস্ট করতে পারে, তারপরে বুক রিকোয়েস্ট করে ইস্যু করতে পারে, স্ট্যাটাস দেখতে পারে, সিমিলারলি লাইব্রেরি রিপোর্ট দেখতে পারে, অ্যাড রিমুভ বই করতে পারে। এটা পুরো সিস্টেমের একটা ওভারভিউ, যে এই সিস্টেমে কে কি করতে পারে। এখন এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যদি ঢুকতে চাই, সেটা হয়ে যাবে লেভেল ওয়ান।
দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো আমরা যখন লেভেল ওয়ানে যাব তখন সিমিলারলি এখানে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ভাঙা হয়েছে। মেম্বার সার্চ বুক করতে পারবে, বড় বুক করতে পারবে, রিটার্ন বুক করতে পারবে। এই ডেটাটা কিভাবে আসতেছে, যখন সার্চ করতেছে টাইটেল বা অথর দিয়ে সার্চ করা হইতেছে, ডেটা কুইরিতে গেল, বুক ইনভেন্টরি থেকে চেক করে ডেটাটা আবার তার কাছে ব্যাক চলে আসতেছে। আবার সিমিলারলি যখন বড় বুক করতেছে তখন বুকের নাম্বার এবং মেম্বার আইডি পাস করা হইতেছে, তখন আবার চেক করা হইতেছে যে এই বইটা অ্যাভেলেবল আছে কিনা, যদি থাকে তখন লাভ লিমিট করা হইতেছে, দেন আবার ডেটাটা তার কাছে, বইটা তার কাছে রিটার্ন দেওয়া হইতেছে। সিমিলার রিটার্নের ক্ষেত্রে হচ্ছে যে রিটার্ন করা হইলো বই কোনটা সেটা অ্যাভেলেবল করে দেওয়া হইলো, লোন স্ট্যাটাসটা তার কাছে ক্লিয়ার হয়ে গেল, দেন মেম্বারের কাছে আবার রিটার্ন চলে গেল ডেটাটা। এই যে ডেটাটা মুভ করতেছে এখান থেকে এই ডেটাবেস পর্যন্ত, আবার ডেটাবেস থেকে আবার ব্যাক পর্যন্ত, এটাই হইতেছে ডিএল। তো আমরা চাইলে এটার ভিতরে আরো ঢুকতে পারি। মনে করেন আমরা লেভেল 2 তে গেলাম, বড় বুক যদি করতে চাই, এটা এই বড় বুকের প্রসেসটা কি, প্রথমে ভেরিফাই মেম্বার হবে, এটা এই ডেটাবেস থেকে ভেরিফাই হবে। তারপরে যদি ভেরিফাই সাকসেস হয় তখন ইনভেন্টরি চেক করতে হবে যে ডেটাটা আসলে বইটা অ্যাভেলেবল আছে কিনা, তখন এটা এই ডেটাবেস থেকে অ্যাভেলেবিলিটি চেক করবে। যদি বই অ্যাভেলেবল থাকে তখন বইটা এখান থেকে ইস্যু করে এই বুক ইনভেন্টরিতে এটাকে মার্ক করবে যে এই বইটা এখন আর অ্যাভেলেবল নাই, এটা তার লোন রেকর্ডস অ্যাড করে এই ডেটাটা মেম্বারের কাছে ফেরত যাবে যে তোমাকে এই রিসিপ্টটা দেওয়া হলো, এই ডেটের মধ্যে তুমি ডেটাটা বইটা ফেরত দিবা। এটা হচ্ছে বড় বুকের ভিতরে আমি ঢুকে পড়ছি। সিমিলারলি যদি রিটার্ন বুকের মধ্যে ঢুকতে চাই, সিমিলার সেম প্রসেস, যে ডেটাটা কিভাবে আসতেছে, যে প্রথমে তার ফাইন হয়েছে কিনা চেক করা, যদি ডিউ থাকে ডিউটা চেক করা, তারপরে তার বইয়ের ইনভেন্টরিটাকে আপডেট করে ফেলা এবং তাকে একটা রিটার্ন রিসিপ্ট দিয়ে দেওয়া। এই যে সেম ডেটাটাই কিভাবে আসলে প্রসেসটা যাচ্ছে, ডেটাটা যাচ্ছে, এটাই হইতেছে আমাদের ডিএফডি, ডেটা ফ্লো ডায়াগ্রাম। তার কোনো কনফিউশন? বুঝে গেছে ডিএফডি কি? দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, একটা এটিএম সিস্টেম আর একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। কি আছে, বুঝতে পারছেন? কি বুঝছেন বলেন। হুম, ভিতরে দিয়ে যেতে থাকবে। আসান সাবিত বলেন, ডিএফডি এর কয়টা লেভেল? সামনে চলে আসেন, সামনে বলে চলে আসেন, মাঝখানে বসে পড়েন। তারপরের জন। চারটা। কি কি? যান যান যান, সামনে চলে যান। হ্যাঁ, বলেন কি? চারটা লেভেল। আপনার সামনে চলে আসেন। হ্যাঁ বলেন। ইচ্ছা মতো লেভেল হইতে পারে, রাইট। কি আবির বলেন, লেভেল কয়টা? আরো হইতে পারে। ওকে। প্রমিস, লেভেল 0 মানে কি? পুরা সিস্টেম, এটাকে কি বলে, কি বলে এটাকে, কোন নাম কি এই ডায়াগ্রামটার? কনটেক্সট ডায়াগ্রাম। অনেকে ঘুমাই গেছে তো, একটু উঠায় না দিলে তো সমস্যা, কারণ এরপর আবার আরেকটা টপিক চলে আসবে। আর কোনো কনফিউশন আছে? বুঝতে পারতেছেন স্লাইড গুলো কি বোঝা যায়? হ্যাঁ, না এটা আমি অ্যানিমেশন দেই নাই, এটা আইসা বসছে, কেন না মুছে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলে দিতে হবে, না অ্যানিমেশন দিতে চাই না আমি, অ্যানিমেশন মুছে দিতে হবে। না এটা তো ভালো হয়েছে, কারণ এটা যদি আমি নিজে পাওয়ার পয়েন্টে বানাতে দিতাম, এটা অনেক টাইম লাগতো, আর বানাই এভাবে বানাইতেও পারতাম না। ঠিক আছে, এত কষ্ট করে ডাকা আঁকি করা, এটা আসলে খুবই ভালো হয়েছে। ডেটাবেস, এটা একটা টেবিল বা এটা একটা টেবিল, আর একটা কি দুটো মনে নাই এখানে। তো এগুলো একটা টেবিলের নাম্বার দেওয়া আছে, টেবিল হইতে পারে, ডেটাবেস হইতে পারে, হোয়াট এভার ডেটা। হ্যাঁ, লিখে দিতে হবে। নেমিং কনভেনশন ফলো করে লিখবেন, যে মেম্বারটা কি ডেটা পাস করতেছে, আর এখান থেকে আসবে কোন ডেটা গেল। ঠিক আছে, ক্লিয়ারলি লেখা নেই, ওইভাবে করে লিখতে হবে আর কি। হুম,
ইনশাল্লাহ পরে। না, এইটা প্রথম মনে হয় 3টা দেওয়া লাগছে। এইটা 3টা ফর্ম দেওয়া লাগছে। হ্যাঁ, আগে পুরো ম্যাটেরিয়াল রেডি করে নি। এই তো সাজানো হয় পরে, মনে করেন প্রথমেও দিচ্ছে একটা জিনিস, পুরো স্লাইডটা মনে করেন একটা 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 করে বানানো হয়েছে। বানানোর পরে এইটা মনে করেন প্রথম পছন্দ নেই, আমি রেখে দিচ্ছি, ঠিক আছে পরে ঠিক করতেছি। পুরাটাকে আগে সাজাইছি, সাজানোর পরে আবার প্রথম দিকে ধরছে যে এইটাকে এইভাবে এইভাবে করে গুছাই দাও, এই কথাটা অ্যাড করো, এই কথাটা বুঝা দাও, ঠিক আছে। এইভাবে করে প্রত্যেকটা একটা একটা করে আসা হয়েছে। কেমন টাইম লাগছে? না, রেফারেন্স কোনো স্লাইড দিই নাই। প্রথমে আগে চিন্তা করছি যে আগের কনটেক্সট এটা, পরের কনটেক্সট এটা, কি কি পড়ানো যাইতে পারে, সিস্টেম ডিজাইনের মধ্যে কি আছে, ইনফরমেশন সিস্টেম ডিজাইনের মধ্যে কি কি আছে, সেগুলো আগে সার্চ করছি। তারপরে আমি একটা স্ট্রাকচার তৈরি করছি যে প্রথমে এটা পড়াবো, তারপর এটা পড়াবো, তারপর এটা পড়াবো, যে কোনটার পরে কোনটা পড়লে বেটার হবে, বুঝতে পারবে, ধরতে পারবে। এক কথা বললাম না। তারপরে সিকোয়েন্সিয়ালি ওইভাবে করে আগাইতেছি আর কি। যেমন এই যে আমার কাছে একটা লিঙ্ক আছে, আগের ক্লাসের সাথে পরের ক্লাসের একটা লিঙ্ক আছে, যে ইউজ কেসের পরে আপনি বিএডবি শিখবেন, বিএডবির পরে এটা শিখবেন, একটা সিকোয়েন্স অনুযায়ী যাইতেছি যাতে লিঙ্ক করতে পারেন, একটা সিস্টেম ডিজাইন কিভাবে হতেছে যাতে লিঙ্ক করতে পারেন, সেইভাবে আমি যাইতেছি। হ্যাঁ, হ্যাঁ ওইটা চলতেছে, ওইটা অলরেডি কাজ দিচ্ছে একজনকে, এই জন্য আপনাদের কুইজে অ্যানাউন্স করিনি। না না না, ওরে ওইভাবেই বলি, ওকে তো আর আমি ওইভাবে বলি না যে কোয়েশ্চেন দিয়ে দাও, ওরা কোয়েশ্চেন ওইভাবেই যাতে দেয়, ওইভাবেই ফর্ম দেয়। না, ওখানে তো আমি কোয়েশ্চেন করি না। হ্যাঁ, সিটি ওয়ান আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ঈদের পরে না, একটা সিটি ওয়ান আগে দিতে হবে আর কি, নাইলে পরে। না, মিডের পরে 3টা পড়ে যাবে তাইলে। না না, 3টা পড়া যাবে না। ওইটার প্যানেল রেডি চলতেছে আর কি, ওই যে উনি যেটা বললো ওইটা অলরেডি আমার মাথায় আছে, তো ওইটা নিয়ে আমরা কাজ করতেছি। ঈদের ছুটির পরে কি মিড না ক্লাস আছে? তাইলে ওই ছুটির মধ্যে একটা পড়বে হয়তো। হ্যাঁ, আমি চাইতেছি ডিজিটাল করে ফেলতে। কারণ হইতেছে কি, আপনি যে যে রচনা লিখতেছেন, কুইজ ওয়ান কুইজের কথা মনে আছে কিনা আপনি লিখতেন, এখন আমার তো এটা আবার দেখতে হইতেছে। এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হইতেছে, যে এই যে 30 জন স্টুডেন্ট, 30 30 60 স্টুডেন্টের 60টা কোশ্চেন আমি দেখবো, এটা মেনে নিতে পারতেছি না কয়েক সেমিস্টার ধরে আর কি। ঠিক আছে, তো এটার জন্য অলরেডি কাজ চলতেছে। ঠিক আছে, দেখি কত দূর আগানো যায় আর কি। আরে না, কি আর Google Science? হ্যাঁ, আমি চাইতেছি সবকিছু অটোমেট করে ফেলছি। দেখা যাক এটা আসলে কোথায় যাবে প্রজেক্টটা, এটা বলতে পারতেছি না এখন। হ্যাঁ হ্যাঁ, এইটা আমার টার্গেট আছে, এইভাবেই করা। কিন্তু সমস্যা হইতেছে যে এআই যে এইচএম কোনটা, এইটারও এখনো আসলে আমরা ওইভাবে ই করতে পারতেছি না, টাকা লাগে তো। এই অনুযায়ী। না, ওইটা সমস্যা নাই, ওইভাবে করে ই দেওয়া থাকবে, মানে তুমি এইভাবে দেখবা, তুমি আমার হয়ে দেখবা। ঠিক আছে। না না না, ওইরকম তো না। না, আশা করা যায় ওইটা, নাইলে পরে তো আপনাদের সিজিপি সবার 4 থাকতো। হ্যাঁ, দেখা যাক না কি হয়। হ্যাঁ, দেখি এখন আমাদের কাজ শেষ হয় না, ওইটা পুরো রেডি হলে বোঝাবো। হ্যাঁ, দেখ না কি হয়, আগে কেমনে বুঝতেছেন। হ্যাঁ, এটার কোনো এসআরএস নাই, এটা পার্সোনাল প্রজেক্ট। হ্যাঁ, ইন্ডাস্ট্রি প্রজেক্টে তাদের রেফারেন্স করতে হয়, সবারই করা উচিত, মানুষজন করবে কখন? না না, এটা করতে হবে তো, নাহলে আপনি বুঝবেন কেমনে, এটাই তো কোড লিখতে হবে, আপনার চেক ভিউ ফাইন নামে একটা মেথড লিখতে হবে, আপনার প্রসেস ফাইন একটা মেথড লিখতে হবে। তো আপনার যখন মেম্বার রিটার্ন করতে যাবে তখন তো এই কয়টা মেথড লিখতে হবে, নাহলে কই পাবে মেথড। এই তো ইন্টারফেস লিখতে হবে, এইগুলোই তো ইন্টারফেস। ঠিক আছে, নাহলে আপনি বুঝবেন কি হবে কোন কোডটা লিখতে হবে, এটার জন্য এটা। তো চিন্তাটা আগে চলে আসছে, কোড লিখার আগে চিন্তাটা চলে আসছে।
বুঝতে পারছেন? এই হলো কথা। ওকে, এখন আসি হচ্ছে ডিএফডি ব্যালেন্সিং কনসেপ্ট। ব্যালেন্সিংটা কি? তো ব্যালেন্সিংটা যেটা, এটা এক্সাম্পল দিয়ে বুঝতে বোঝা যাবে যে ধরেন যে আমরা যখন কনটেক্সট ডায়াগ্রাম করতেছি, কনটেক্সট ডায়াগ্রামে বলতেছি যে ইউজার একটা অর্ডারের ডেটা সিস্টেমে প্রোভাইড করবে, ইউজার একটা রিসিভ পাবে। কিন্তু যখন আমি ডিটেলসে গেছি, লেভেল ওয়ানে গেছি বা লেভেল টু তে গেছি, তখন অর্ডার ডেটা দিলাম, প্রসেস পাইলাম, কিন্তু প্রসেস কোনো রিসিভ প্রোভাইড করতেছে না। তাহলে তো ব্যালেন্স হলো না। লেভেল জিরোর সাথে কি লেভেল ওয়ান ব্যালেন্স হয়েছে? লেভেল জিরোতে বলতেছেন যে রিসিভ পাবে, লেভেল ওয়ানে বলতেছেন রিসিভ পাবে কিছুই নাই। তো এইটাকে আমরা বলতেছি ব্যালেন্সিং, ডিএফডির ব্যালেন্সিং। যে আপনি যেটা লেভেল জিরোতে বলতেছেন যে এই ডেটাটা প্রোভাইড করবেন এবং এই ডেটা রিটার্ন পাবেন, লেভেল ওয়ানেও সেই কনসেপ্টটা থাকতে হবে, ইউজার ওই ডেটাটাই দিবে এবং রিটার্নে ওই জিনিসটাই পাবে, কিন্তু ভিতরে ডিটেলস এর ফাংশনালিটি গুলো অ্যাড হবে। বুঝে গেছে? তো এই যে এখানে সেই জিনিসটা বলা আছে যে যদি আপনি লেভেল জিরোতে বলেন যে অর্ডার ডেটা এবং রিসিভ, লেভেল ওয়ানে যখন ডিটেলসে যাবেন, অর্ডার ডেটা এবং রিসিভ কি থাকতে হবে, যত প্রসেসই বানান না কেন ইনপুট আউটপুট কিন্তু ঠিক থাকতে হবে, উপরের লেভেলের সাথে ম্যাচ থাকতে হবে। তো এটাকে আমরা বলতেছি ব্যালেন্সিং। কারো কোনো কনফিউশন ব্যালেন্সিং এ? যেটা আপনারা মিস্টেক করেন, ঠিক আছে, করবেন আর কি, এখনো তো করেন নাই। তো এইখানে দেওয়া আছে যে ডাইরেক্ট এন্টিটি টু এন্টিটি ফ্লো। মনে করেন যে আজমাইনুর ইয়ের সাথে কথা বলতেছে, আব্দুল্লাহর সাথে কথা বলতেছে। আব্দুল্লাহ আর আজমাইনুর দুজনই তো একটা এন্টিটি, সোর্স যেটা প্রোভাইড করবে। দুজন দুজনের সাথে কথা বললে তো হইলো না, তারা ইউএমএস এর থ্রুতে কথা বলবে। তো এটা করা যাবে না, তাদের অবশ্যই কোনো একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে। আব্দুল্লাহ সিস্টেমে বলবে হ্যালো, আজমাইনুর সিস্টেমে বলবে হাই, তাইলে একটা প্রসেসের মধ্যে তারা গেল। ঠিক আছে, তো ডাইরেক্ট এন্টিটি এন্টিটি কথা বলা যাবে না, তো মাঝখানে অবশ্যই প্রসেস থাকতে হবে। বুঝে গেছে? সিমিলারলি আমাদের আজমাইনুর ইউএমএস এর ডেটাবেজে হাত দিতে পারবে না, যে ডেটাবেজ ওপেন করলো আপডেট সিজিপিএ 4 ইকুয়াল টু আজমাইনুর, এটা করা যাবে না। ঠিক আছে, তাকে অবশ্যই প্রসেসের মধ্যে আসতে হবে। আজমাইনুর প্রসেস একটা ফলো করবে যে আমি সিজিপিএ 4 পাইতে চাই, সিস্টেম এটাকে ডেটাবেজে আপডেট করতে যেতে পারে, নাও করতে পারে, এটা প্রসেসের মধ্যে যেতে হবে। তো মাঝখানে প্রসেসটা অবশ্যই থাকবে। বুঝে গেছে? লাস্ট হয়ে গেছে যে একটা প্রসেসের মধ্যে শুধু ইনপুটই আসতেছে, কোনো আউটপুট নাই, ডেটা খালি এই প্রসেস নিতে ইচ্ছে, কোনো আউটপুট প্রোভাইড করতেছে, কোনো ডেটা প্রোভাইড করতেছে না রিটার্নে, সেটা হওয়া যাবে না। আমাদের প্রসেসটা এরকম হইতে হবে, সে কিছু ডেটা প্রোভাইড করবে, কিছু ডেটা সে পাস করবে, ইনও হবে ডেটা, আউটও হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনারা সাধারণত যখন আঁকাআঁকি করবেন তখন দেখা গেছে যে দুই একটা মিসিং হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবেন যে এই ভুলগুলা করা যাবে না। হ্যাঁ, মাল্টিপল ইন হইতে পারে, মাল্টিপল আউট হইতে পারে, কিন্তু শুধু ইনপুটই হবে বা শুধু আউটই হয়ে যেতেছে, ব্যাপারটা এরকম হওয়া যাবে না। মনে করেন শুধু আউট হইলো, ইন হইলো না, তার মানে কি ডেটাবেজে কোনো ডেটাই নেই, আপনি কি আউট করবেন, রাইট? তো এরকম আর কি। তো ডিএফডি স্টাইল বা লিভিং গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আসলে আপনি লিখবেন ডিএফডিটা। তো প্রথমে বলা আছে স্ট্রং নেমিং কনভেনশন। এই যে আমরা বলতেছিলাম যে যখন আমাদের প্রসেস আসবে তখন বলবো ক্যালকুলেট ট্যাক্স, আমরা একটা ভার্ব হিসেবে ইউজ করবো যে আমরা এই প্রসেসটা চলতেছে, ট্যাক্স থেকে ক্যালকুলেট করতে যাচ্ছি, ক্যালকুলেট ট্যাক্স। ডেটা কোনটা পাস হচ্ছে সেটাকে বলবো ট্যাক্স এর রুলস অথবা ট্যাক্স এর ইনফরমেশন। এই ডেটা কোনটা পাস করছে সেটাকে নাউন হিসেবে বলবো যে এই ডেটাটা আমাদের পাস হচ্ছে। আমরা প্রত্যেকটা প্রসেসের ইউনিক নাম দিব, দুইটা প্রসেসের একই আইডেন্টিফায়ার থাকা যাবে না, যে রিটার্ন বুক ব্যালেন্স আর উইথড্র বুক দুইটারই নাম দিলেন সেম 1.0 1.0, এটা করা যাবে না, আলাদা আলাদা নাম দিতে হবে, আইডি দিতে হবে। সাধারণত আমরা কি করি, লেফট টু রাইট অথবা টপ টু বটম এইভাবে আঁকি, আমি দেখবেন যে ডায়াগ্রাম গুলো আঁকছে সব লেফট টু রাইটের দিকে গেছে। ঠিক আছে, আপনারা হইতে পারে যে লেফট টু ওয়েস্টের দিকে পাঠিয়ে দিতে পারেন, এটা ঠিক না। সুন্দরভাবে আঁকতে হবে, লেফট টু রাইটে যান, টপ টু বটমে যান, একটা সুন্দর ডায়াগ্রাম ফলো করুন, একটা এই জায়গায় আরেকটা ওই জায়গায় আরেকটা এই জায়গায় দাগ দিলেন এমনি করে এমনি, এগুলা করা যায় উচিত না। ঠিক আছে, তো সুন্দর একটা নাম দিতে হবে, যে লেখা আছে ক্লিন লেআউট হাইজিন, আপনাকে ক্লিন লেআউট রাখতে হবে, তাইলে পরে ডিএপিটা দেখে বোঝা যাবে, ক্লিন দেখলে পরে স্ট্রাকচারটা বোঝা যায়। ঠিক আছে, আর কমপ্লেক্সিটি হচ্ছে লিমিটেড সিঙ্গেল ডায়াগ্রাম টু 5 to 9 প্রসেস। মনে করেন আপনার ডায়াগ্রামে তো অনেক প্রসেস থাকতে পারে সিস্টেমে, আপনি যদি একটার ভিতরে সব ঢুকায় ফেলেন তাইলে পরে কিন্তু এটা হিজিবিজি হয়ে যাবে। তো সাধারণত চেষ্টা করা হয় হচ্ছে 5 to 9 এর মধ্যে রাখতে, মানে 7 ± 2 রাখা হয়, যে আইদার 5 বা সর্বোচ্চ 7টা, এরকম ভাবে ব্যালেন্স করে রাখতে হবে যাতে এটা ক্লিন থাকে। ঠিক আছে, হিজিবিজি করা যাবে না।
ক্লিয়ার? কার কোনো কনফিউশন? তখন আরেকটা করবেন, ডায়াগ্রাম বারবার রাখবেন। এই যে আমি যেরকম আলাদা করে ফেলছি না, এই যে উইথড্র ক্ষেত্রে একটা না কি যেন করলাম, এই যে বড়র ক্ষেত্রে একটা করা হয়েছে, তারপর রিটার্নের ক্ষেত্রে একটা করা হয়েছে, আপনি দুইটারে একসাথে মার্জ করে ফেলতেন তাহলে হিজিবিজি হয়ে যেত। তো এরকম আলাদা আলাদা করবেন। এটার ক্ষেত্রেও সিমিলারলি আরো অনেক প্রসেস হইতো, আপনাকে এটাকেও ভাগ করতে হইতো, তখন লেভেল বাড়তো। 3.1.1। হুম। যদি প্রসেস হয়, একটা প্রসেস থেকে একটা প্রসেসে যায়, সেই ক্ষেত্রে 1.1 করে বাড়বে। সেম প্রসেস হইলে পরে তো 3.1, 2, 3 এরকম যাবে। এবার আসলে হচ্ছে ইআরডি। তো ডিএফডি আমাদেরকে বলতেছিল ডেটাটা কিভাবে যাচ্ছে, আর ইআরডি আমাদেরকে বলবে ডেটাটা কিভাবে স্টোর হবে। ডাটাবেস ডিজাইন করছেন? করতেছেন? ওকে। তো ইআরডিটা কি? ইআরডি হইতেছে আমাদের এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। মনে করেন যে আমরা যে ডেটাটা আসলো, যেটা তো আমার ডেটাবেসে রাখতে হবে, ডেটাবেসে যাদের রাখার জন্য তো আমাকে আগে ডেটাবেস বানাইতে হবে, ডেটাবেসে টেবিল তৈরি করতে হবে। তো এই যে টেবিল গুলা কিভাবে স্টোর হবে, আমাদের মনে আছে কিনা আমরা তৈরি করতাম স্টুডেন্ট টেবিল, ক্রিয়েট স্টুডেন্ট। এখন এই যে এখানে যে আমাদের কলামের নাম দিতে হইতো, আইডি, নেম, প্রোগ্রাম। তো এই যে ডেটাগুলা দিতাম, এই ডেটাগুলা কি কি, এইগুলোই হচ্ছে আমরা এখন ডিফাইন করব। কিছু বলবেন? তো আমাদের এই যে যদি একটা স্টুডেন্ট ডেটা রাখতে হয়, তখন আমরা এই স্টুডেন্ট লিখি সাধারণত। স্টুডেন্টের দুইটা অ্যাট্রিবিউট আছে, এই যে আইডি একটা অ্যাট্রিবিউট, নেম আরেকটা অ্যাট্রিবিউট। সিমিলারলি কোর্স নামক আরেকটা এন্টিটি আছে, এন্টিটি মিনস হচ্ছে টেবিল। তো এই টেবিলের দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা কোর্স একটা টাইটেল। একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, একটা কোর্সটা অনেকগুলো স্টুডেন্ট হইতে পারে। এটাকে আমরা বলতেছি একটা রিলেশনশিপ, স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে একটা রিলেশন। এটাকে বলতেছি এন্ডো, রিলেশনটাকে আমরা এইভাবে নিই। তো এই যে ডায়াগ্রামটা, ডেটাবেজে ডেটাটা কিভাবে রাখবো, সেটাই হচ্ছে ইআরডি, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এটাকে আমরা একটু দেখি। তো এই ইআরডি চারটা পার্ট আছে। একটা হচ্ছে এন্টিটি, এন্টিটি মানে হচ্ছে টেবিল গুলা, যে টেবিলে আমরা যেটা রাখবো সাধারণত, এটাকে আমরা রেক্টেঙ্গেল শেপে লিখি, রেক্টেঙ্গেলের মধ্যে টেবিলের নামটা লিখি। এই টেবিলের মধ্যে যে কলাম গুলা থাকে, অ্যাট্রিবিউট যেগুলো থাকে, সেগুলোকে আমরা এলিপ্স বা এই যে সার্কেল ফরম্যাটে লিখি। সার্কেল তো গোল হয়, এটা ওভাল টাইপের আর কি, এভাবে লিখি। রিলেশনশিপ, একটা স্টুডেন্ট একটা কোর্সের মধ্যে যে রিলেশন, টিচার স্টুডেন্টের মধ্যে রিলেশন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন, সেটাকে ডায়মন্ড শেপে আমরা লিখি। প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকে, যেটা দিয়ে ওই রোটাকে আইডেন্টিফাই করা যায়, সেটাকে আমরা আন্ডারলাইন দিয়ে দেখি। ওই অ্যাট্রিবিউটটাকে আমরা সাধারণত আন্ডারলাইন দিই। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? ওকে, এই কথাগুলো এখানে বলা আছে, এন্টিটিস গুলা কি কি কিভাবে লিখতে হয়। যেমন সিম্পল মানে সিম্পল বা কম্পোজিট হইতেছে এস, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো হচ্ছে সিম্পল বা কম্পোজিট অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড হচ্ছে যেগুলো স্কিলস, ফোন নাম্বার, যেগুলো মাল্টিপল ভ্যালু থাকে, সেগুলোকে বলে আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর ভেরিড হচ্ছে ক্যালকুলেট, একটা অ্যাট্রিবিউট থেকে আমাকে বের করে নিতে হবে, যেমন ডেট অফ বার্থ থেকে আমাকে এজ বের করে নেওয়া যায়, সেগুলোকে বলে আমরা ডেট। তো নেমিং কনভেনশন হচ্ছে আমরা সাধারণত সিঙ্গুলার ফর্ম ইউজ করি, স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট ইমেল, ডেট অফ বার্থ, সিঙ্গুলার ফর্ম ব্যবহার করি সাধারণত। তো এই হচ্ছে এন্টিটি। রিলেশনশিপ, রিলেশনশিপ গুলা ডেটাবেসে দেখছেন যে ওয়ান টু ওয়ান, একটা পার্সনের একটাই পাসপোর্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা পার্সন আর পাসপোর্ট যদি দুইটা ডিফারেন্ট টেবিল হয়, তখন আমরা মাঝখানে ডাবল দাগ দিয়ে দিই। ডাবল দাগ মানে হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা স্টুডেন্ট একটা পার্সনের একটাই পাসপোর্ট আছে, বা একটা পাসপোর্ট একটা স্টুডেন্টেরই থাকবে। সিমিলারলি ওয়ান টু মেনি মানে হচ্ছে একটা কাস্টমার মাল্টিপল অর্ডার করতে পারে, তো কাস্টমারের সাইড থেকে একজন কাস্টমার, আর অর্ডারের সাইড থেকে এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকে। মিনি টু মেনি হচ্ছে অনেকগুলা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নিতে পারে, এই জন্য দুই পাশে মিনি, স্টুডেন্টের সংখ্যা অনেক হতে পারে, কোর্সের সংখ্যা অনেক হতে পারে। তো এটাকে বলতেছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। তো এই মেনি টু মেনি থেকে আমাদের মাঝখানে আরেকটা টেবিল রাখতে হয় সাধারণত, এটা আমরা আসবো। হ্যাঁ, করা যেতে পারে, অনেকভাবে করে, অনেক এক একজন একভাবে করে।
কেমন কথা বলেন কি এর মধ্যে? ওকে, উইক অ্যান্ড অ্যাসোসিয়েটিভ এন্টিটি। মনে করেন যে উইক এন্টিটি গুলা কি আমাদের স্টুডেন্ট টেবিলে আমাদের একটা প্রাইমারি কি আছে, আইডি। এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ঠিক আছে, কোর্স টেবিলে একটা প্রাইমারি কি আছে, সেটা হচ্ছে অর্ডার, কোর্সের কোড আইডেন্টিফাই করতে পারতেছি। মনে করেন অর্ডারের ক্ষেত্রে, মানে প্রোডাক্টের অর্ডারের ক্ষেত্রে অর্ডার আইটেমের কথা যদি চিন্তা করি, যে 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 অর্ডার গুলা হচ্ছে, যে আইটেম গুলো আছে, এই অর্ডারের একটা আইডি লাগে। এই অর্ডারের কি প্রোডাক্টের একটা আইডি প্রয়োজন হয়। অর্ডার আইডি এবং প্রোডাক্টের আইডি দুইটা জিনিস লাগতেছে। এই অর্ডার আইটেমটাকে কিন্তু আমি একটা সিঙ্গেল আইডি দিয়ে পাচ্ছি না। যেমন স্টুডেন্টটাকে স্টুডেন্ট আইডি দিয়ে পাইতেছি, কোর্সটাকে কোর্সের কোড দিয়ে পাইতেছি, কিন্তু অর্ডার আইটেমটাকে একটা কোনো অ্যাট্রিবিউট দিয়ে পাওয়া যায় না। যেমন অর্ডার আইডি লাগবে, সাথে প্রোডাক্টের আইডি লাগবে, আদারওয়াইজ এই দুইটা ছাড়া আমি ম্যাপ করতে পারবো না। এগুলোকে আমরা সাধারণত বলি উইক এন্টিটি, যেগুলো আমাদের আরেকটা দুইটা মিলে একটা অ্যাট্রিবিউট হয়, দুইটা মিলে আমি ট্র্যাক করতে পারি, সেগুলোই হইতেছে উইক এন্টিটি। এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন একটু পরে যে কিভাবে কাজ করতেছে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে প্রাইমারি কি, সেটা আপনারা অলরেডি জানেন। ক্যান্ডিডেট কি হচ্ছে, যেমন আমার একটা টেবিল, স্টুডেন্ট টেবিল, এটা প্রাইমারি কি ধরতে হতেছে আইডিটাকে। আমার এই টেবিলে ইমেইলও ছিল, যেটা ইউনিক, এটাকে আমরা ধরি নি। প্রাইমারি কি হিসেবে চাইলে ধরতে পারতাম, কিন্তু আমরা ধরিনি। এটাকে আমরা বলতেছি ক্যান্ডিডেট কি। ফরেন কি মানে হতেছে অন্য আরেকটা টেবিলে আমি যা অন্য আরেকটা টেবিলের যে কিটাকে ইউজ করতেছি, যে বেড়াইতে আসছে, সেটাকে বলতেছি ফরেন কি। যেমন এনরোলমেন্ট যদি কোর্স হয়, অ্যাডভাইজিং এ হয়, অ্যাডভাইজিং যদি একটা টেবিল হয়, এখানে আমার স্টুডেন্ট আইডি লাগতেছে, কোর্স আইডি লাগতেছে। তো এই যে এনরোলমেন্ট, কোর্সের যে এনরোলমেন্ট, এই টেবিলের যে স্টুডেন্ট আইডি, সেটা হচ্ছে ফরেন কি। এই যে এগুলো হইতেছে আমাদের এখানে ডিটেলসে বলা আছে। না, কেমনে সেম হবে? আপনার ইমেল কারো আছে? এই আপনার ইমেল কারো কারো আছে? পাসওয়ার্ড কিভাবে আলাদা? আপনার জিমেল কি আর কারো আছে? আপনার জিমেল তো আপনারই। আসেন আসেন, এখানে আসেন, চেক করি। আচ্ছা, আমরা যদি এটাকে, আমাদের যে কোর্স সিলেকশন সিস্টেম আছে, এটাকে যদি আমরা ইআরডি তে ড্র করতে চাই, তাহলে কি হবে? আমাদের টিচার এটা একটা টেবিল, কোর্স একটা টেবিল, স্টুডেন্ট একটা টেবিল, যে কটা টেবিল সেই কটা টেবিলকে আমাদের কি করতে হয়, আগে লিখতে হয়, টিচার, কোর্স, স্টুডেন্ট। তো এই টিচার অনেকগুলা কোর্স নিতেছে, তো এখানে ওয়ান, এই পাশ থেকে মেন। তো রিলেশনটা আমরা বলতেছি যে টিচার্স একটা রিলেশন, স্টুডেন্ট এই টিচার অনেকগুলা কোর্স নিতে পারে। সিমিলারলি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে অনেকগুলা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নিতে পারে। তো এই এনরোলস, তাকে আমরা বলতেছি এটা আরেকটা টেবিল হবে, যেটা একটা রিলেশন স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে, যেটা একটা রিলেশন, এনরোলস একটা রিলেশন। অনলাইন শপিং সিস্টেমের ক্ষেত্রে সেম। আমাদের তিনটা টেবিল যদি আছে, যেরকম চিন্তা করি, কাস্টমার একটা টেবিল, অর্ডার একটা টেবিল, প্রোডাক্ট আরেকটা টেবিল। তো কাস্টমার এবং অর্ডার, একটা কাস্টমার অনেকগুলা অর্ডার করতে পারে, দ্যাটস ওয়াই এটা ওয়ান, এই পাশে এটা মেন। আবার একটা অর্ডারে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারি, তো দ্যাটস ওয়াই এই পাশেও মেনু, এই পাশেও মেনু, মেনি টু মেনি রিলেশনশিপ। তো এটা হচ্ছে একদম সিম্পল এক্সাম্পল। আর একটু ডিটেলসে যদি চিন্তা করি, অ্যাসোসিয়েটিভ এন্টিটি এন্ড ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো প্রথমে হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের প্রয়োজন। একটা স্টুডেন্টের কি কি আছে? স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, ইমেল আছে। এখন এই স্টুডেন্টের একটা ডিপার্টমেন্টও আছে, যে সে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এই ডিপার্টমেন্ট ইনফরমেশন গুলো আমরা পাই থেকে আরেকটা টেবিল থেকে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এই ডিপার্টমেন্ট টেবিলে আমাদের ডিপার্টমেন্ট আইডি আছে, নেম আছে, আর একটা ডিগ্রির নেম আছে। তো এইটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আমাদের একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে বিলং করতেছে, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সিমিলারলি কোর্সের কথা যদি চিন্তা করি, কোর্স আইডি আছে, টাইটেল আছে, ক্রেডিট আছে, যেখানে কোর্স আইডি হচ্ছে আমার প্রাইমারি কি। তো এখন স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতেছে। তো এই স্টুডেন্ট এবং কোর্স, একটু আগে আমরা বলতেছিলাম এনরোল রিলেশনশিপ দেখাইতেছিলাম, ঠিক আছে, একটা ই শেপ দিয়ে, ট্রায়াঙ্গেল শেপ দিয়ে। তো সেটাকে আমরা বলতেছি কি, এখন একটা টেবিল হয়ে গেছে সেই ট্রায়াঙ্গেলটা। যে এই এনরোলমেন্ট যদি হয়, এই এনরোলমেন্টে আমাদের একটা আইডি দিতে হবে, যেটা প্রাইমারি কি, এই স্টুডেন্ট আইডিতে আসবে এখানে,
আবার কোর্স আইডিতে আসবে এইখানে। এই দুইটা মিলে আমার কি হলো, একটা এনরোলমেন্ট হলো, আমি একটা কোর্স ডিক্লেয়ার করলাম যে আমার এই স্টুডেন্টটা এই কোর্সটা নিচ্ছে, এই তারিখে নিচ্ছে, এই গ্রেড পাইছে। তো এনরোলমেন্ট টেবিলে স্টুডেন্ট আইডি হচ্ছে ফরেন কি, আর কোর্স আইডি কোর্সটা হতেছে ফরেন কি 2, মানে দুইটা ফরেন কি, দুইটা বেড়াইতে আসছে। তো স্টুডেন্ট আইডি দিয়ে আমি এই টেবিলের নেম পাবো, এই নেম থেকে স্টুডেন্টের নেম পাবো, কোর্স আইডি থেকে এই কোর্স টেবিল থেকে সেটা টাইটেল বা ক্রেডিটস পাবো। এইটা হচ্ছে সেই মাঝখানে রিলেশনশিপটা। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? এই যে স্টুডেন্ট, একটা স্টুডেন্ট অনেকগুলা কোর্স নিতে পারে, এটা হচ্ছে মেইন। আর এখানে এই কোর্সটা অনেকগুলা কোর্স আসতেছে, সেটা 1 টু মেইন, যেহেতু রিলেশনশিপ আছে দ্যাটস ওয়াই 1 টু মেইন। হ্যাঁ হইতে পারে, সেম ভাবে আঁকবেন, রুলস একই সব। দেখেন একই জিনিস আমি আবার ডিফারেন্ট ফরম্যাটে আঁকতেছি। এটা একটা ফরম্যাট, দেখছেন, একই একটা ফরম্যাট, এটা আরেকটা ফরম্যাট। আপনি যদি নেটে সার্চ দিবেন এক এক সময় দেখবেন এক এক রকম, কোনটা লিখবো। ঠিক আছে, আপনারা এইভাবে করছেন, রাইট, এই জন্য আমি এটাই নিয়ে আসছি। এটাকে আমরা বলতেছি চেইন নোটেশন, যেটাকে আমরা বলি কনসেপচুয়াল ইয়ার্কি। মনে করেন আপনি বাইরের পার্সনের সাথে কথা বলতেছেন, যে আসলে কোড মোড বুঝে না, তখন আমরা কি করব, এই পার্টটা ব্যবহার করব। এইভাবে আমরা সাধারণত কনসেপচুয়াল ইয়ার্কিতে ব্যবহার করি, একটা শেপ থাকে, এখানে ওয়াল শেপ থাকে, এইভাবে করে আমরা ব্যবহার করি। ঠিক আছে, সেম জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দুই রকমের। এই চেইন নোটেশনটা আমরা ব্যবহার করবো বিজনেস ক্লায়েন্টের ক্ষেত্রে, প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে, নন টেকনিক্যাল স্টেক হোল্ডারের ক্ষেত্রে। ঠিক আছে, আর যখন আমরা টেবুলার ফরম্যাট ব্যবহার করবো, সেইটা সাধারণত সফটওয়্যার ডেভেলপারদের জন্য আমরা বানাই, যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেজ তৈরি করবে, তার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলাকে ওই ফরম্যাট টেবিল আকারে, টেবুলার ফরম্যাটে সুন্দরভাবে দেখাই। তো দুইটাই আসলে ইআরডি, একটা চেইন নোটেশন আর একটা টেবুলার বা ক্রস ফুট। একটা হচ্ছে নাম হচ্ছে ক্রস ফুট, কাকের পা। ঠিক আছে, ওকে। এই যে ইয়ারডি এক্সাম্পল দেওয়া আছে, সেম জিনিসটা আবার এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। কাস্টমার, এটা হচ্ছে ই কমার্স সিস্টেমের একটা এক্সাম্পল। এটা কাস্টমার আইডি দেওয়া আছে, এবং একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে। তো একটা অর্ডার আইডি আছে, অর্ডারের ডেট আছে, টোটাল অ্যামাউন্ট আছে, এবং কোন কাস্টমার আইডি, এটা 1 টু মেনি রিলেশনশিপ। তো এই একটা অর্ডারে অনেকগুলা অর্ডার আইটেম থাকতে পারে, কারণ একটা অর্ডারে তো আপনি একটাই প্রোডাক্ট থাকবে এমন তো না। তো এই অর্ডারের কোয়ান্টিটি অনেকগুলো হতে পারে, যে এই অর্ডারের প্রোডাক্ট আইডি হচ্ছে এটা, কোয়ান্টিটি এই এক কয়টা, এবং এইটা সাব টোটাল কয়টা, এটা এখানে অ্যাড করবে। তো প্রোডাক্টের আইডি দিয়ে আবার প্রোডাক্ট কলাম থেকে, প্রোডাক্ট টেবিল থেকে আসবে। প্রোডাক্ট আইডি থেকে আমরা কি পাবো, প্রোডাক্ট টেবিল আছে একটা, যেখান থেকে আমি নেম পাবো, স্টক কয়টা আছে, ইউনিট প্রাইস কত, সেটা এখান থেকে পাবো। এখান থেকে আমি অর্ডার আইটেমে আসতেছি। তো এই যে অর্ডার আইটেম, এখানে আমরা দেখেন কোনো আলাদা কোনো অর্ডার আইডি দেই নাই, অর্ডার তো এখানে আসতেছে, অর্ডার আইটেম আইডি প্রোভাইড করিনি। এই অর্ডার আইটেম পাওয়ার একমাত্র ওই কি, অর্ডার আইডি এবং প্রোডাক্ট আইডি দুইটা মিলে হইতেছে আমি একটা অর্ডার আইটেম পাবো। ঠিক আছে, তো এইটাকেই বলতেছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, একটু আগে যেটা আমি বুঝাইতেছিলাম। ঠিক আছে, তো আপনি চাইলে অর্ডার আইটেম আইডিও দিতে পারতেন, তাইলে এটা দিয়ে পারা যেত। তার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? তো যখন আপনার ইআরডি ডায়াগ্রাম শেষ, তখন আপনার ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি করবেন, তখন আপনি দেখবেন কাস্টমার নামে, আমি দেখতেছি কাস্টমার একটা টেবিলের নাম, কাস্টমার আইডি হচ্ছে ফরেন কি, নেম, ইমেল। তখন আপনি এরকম একটা টেবিল তৈরি করবেন, আপনারা তো এটা পারেন, ডেটাবেজ যেহেতু শিখছেন। এটা দেখে লিখবেন ক্রিয়েট টেবিল কাস্টমার, প্রাইমারি কি কাস্টমার আইডি, এটা ইন্টিজার, নেম ভার্চার, ইমেল ভার্চার, এরকম করে টেবিল তৈরি করলেন। তারপরে আবার দেখতেছেন অর্ডার এটা তৈরি করতে হবে, ওকে ফাইন, ক্রিয়েট টেবিল অর্ডার, এরকম করে এটা দেখে আপনাকে কি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে, এখনো কিন্তু কোডিং এ যাইনি আমরা, মাত্র টেবিল তৈরি করতেছি। হ্যাঁ, এটা শিখতে হবে না, নাহলে কেমনে আসবে, মডেল আসবে কোথা থেকে? হ্যাঁ, তো অ্যানিমেশন দিতে গেলে তো এখানে আসতে হবে। ওকে, সো এটা হচ্ছে মডেলিং কম্পারিজন। আমরা সবার প্রথমে দেখলাম ইউজ কেস ডায়াগ্রাম, তারপর দেখলাম ডেটা ফ্লো ডায়াগ্রাম, এখন দেখলাম এন্টিটি রিলেশনশিপ। তো ইউজ কেস থেকে আমরা ইউজার ইন্টারেকশন জানছি, যে ইউজার কিভাবে কাজ করতেছে। ডেটা ফ্লো থেকে আমরা একটু ভিতরে ঢুকছি, যে এই ডেটাটা সিস্টেমের ভিতরে কিভাবে প্রসেস হচ্ছে, যাচ্ছে, ফ্লো হচ্ছে। এবং লাস্টে আমরা ডেটা স্ট্রাকচার দেখলাম, যে ডেটাবেজে আসলে আমরা কিভাবে ডিজাইন করতেছি, ডেটাবেজে ডেটাটা রাখতেছি। তো একই কথা আবার বলতেছে, যে আমাদেরকে সবসময় কিপ ইট সিম্পল, আমি যেটা ইতে শিখেছিলাম। ঠিক আছে, তো কিপ ইট সিম্পল স্টুপিড বলে লাস্টে। ঠিক আছে, দ্যাটস এটাকে কিস বলে। তো সিমিলারলি এটা একটা কি বলে, ডিজাইন প্যাটার্ন।
ঠিক আছে? তো সিমিলারলি কনসিস্টেন্ট নেমিং থাকতে হবে, নেমিং গুলা দেখে বুঝতে হবে, স্টেক হোল্ডারের সাথে ভ্যালিডেট করতে হবে। এই সবকিছু আর কি আপনাদেরকে প্রপার বেস্ট প্র্যাকটিস ফলো করে করতে হবে। বুঝতে পেরে গেছে? ও আচ্ছা। তো এই জিনিসটার একটা ডায়াগ্রাম একটা দেওয়া আছে, শেষ তো আরেকটা আছে মনে হয়। তো যদি আমরা ইউজ কেস চিন্তা করি, প্লেস হোল্ডার এইভাবে আমরা লিখছিলাম ইউজ কেস গুলাকে। এই জিনিসটাকে আমরা প্রসেসের মধ্যে নিয়ে আসলে এটাকে ভাঙতে হবে, যে অর্ডার কাস্টমার অর্ডার থেকে রেস্টুরেন্টে যাচ্ছে, ডেটাবেস থেকে আসতেছে, এবং এটাকে ডিএফডি তে চিন্তা করলে, ইয়ারডি তে চিন্তা করলে এই রিলেশনশিপটা এইভাবে করে আমরা আঁকবো, যে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এইভাবে করে আঁকবো। তো এই হলো বিষয়। ও একটা আছে ম্যাপিং ফ্লোস টু এন্টিটিস। তো যদি আপনার একটা ফ্লো থাকে, যে আপনার একটা ফর্ম আছে, তো ফর্ম হইলে পরে স্টুডেন্ট টেবিলে আপনাকে এইভাবে করে আঁকতে হবে, যে স্টুডেন্টের এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। কিন্তু যেহেতু একটা স্টুডেন্টের আইডি লাগবে, সেক্ষেত্রে আমাদের একটা প্রাইমারি কি ডিফাইন করতে হবে। ফর্মে কিন্তু প্রাইমারি কি নাই, কিন্তু আপনাকে ডিজাইন করার সময় একটা প্রাইমারি কি ডিজাইন করতে হবে। অর্ডারের সময় সেম, আপনি একটা অর্ডার রিকোয়েস্ট আসছে, কিন্তু আপনাকে একটা অর্ডার আইডি দিয়ে রাখতে হবে, নাইলে পরে কিন্তু আপনি পরে ট্রেস করতে পারবেন না। শেষ। তো এগুলো দেখে নিন কোয়েশ্চেন, যেটা টাইম শেষ ডিসকাস করলাম না। এই জিনিসগুলো আজকে আমরা শিখলাম, ডিএফডি আর ইয়ার। শেষ, কার কোনো কোয়েশ্চেন? কিসের অ্যাসাইনমেন্ট দিব? দুইটা, হ্যাঁ। ভুলে গেছি, এটা মনে করবেন না। কি? সব পদ্ধতি নিয়ে আসছে, এটা ডিজাইন ড্র করে নিয়ে আসছে, এখান থেকে হয়ে যায়। ও আচ্ছা, এটা দিতে হবে।